আমি আছি এখন সুন্দরবনের ঠাকুরান নদী ভাসমান বোটের ওপর, কারণ আজকের আমার গন্তব্য দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের ধূলিভাসানির জঙ্গল। মূলত দক্ষিণবঙ্গে লোকালয়ে চলে আসা বাঘগুলোকে উদ্ধার করার পর বেশিরভাগ বাঘগুলোকে এই ধূলিভাসানির জঙ্গলে ছাড়া হয়। মূলত ধূলিভাসানির জঙ্গলটি হলো কলস জঙ্গলের একটি অংশ। এক কথায় বলতে গেলে ধূলিভাসানির জঙ্গলটি সুন্দরবনের জাতীয় উদ্যানে অন্তর্গত এবং বন্যপ্রাণী গবেষণা এখানেই থেকেই নির্বাচন করা হয়ে থাকে। মূলত এই জঙ্গলে বাঘ, হরিণ, কুমির, বন্যধর সাপ ও বিভিন্ন নাম না জানা পশু পাখি এই জঙ্গলে দেখা যায়। আর এই জঙ্গলটির অবস্থান বলতে গেলে কুলতলি এবং পাথর প্রতিমার মাঝখানটিতে অবস্থিত। তবে আসুন আজকের এই ধূলিভাসানির প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বটি শুরু করছি একটি সুন্দর সকাল থেকে। সবে জোয়ারের পর্ব শুরু হয়েছে, আর আমরা যেই নদীটার থেকে যাচ্ছি এই নদীটার নাম কিন্তু ঠাকুরান নদী। আর আমার বাম পাশে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে ছোট দ্বীপ, যার নাম কে প্লট। যেহেতু জোয়ারের পর্ব শুরু হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই কে প্লটের পাশেই একটি চরে আমরা জাল ফেলবো, তারপর যাব ধূলিভাসানির জঙ্গলের দিকে, কেননা আমাদের রাতের খাবারের জন্যে কিছু লাগবে। যাই হোক, জাল ফেলার পর্ব শুরু করি, তারপর যাব আমরা ধূলিভাসানির জঙ্গলের দিকে। এখান থেকে নৌকো ক্রস করবে না তো মানসদা? নৌকো যাবে না তো? এই জালটা পেতে দেওয়া হচ্ছে, তারপরে হয়ে গেলে কি মাছ পড়ে বসে দেখবো। আর মূলত হচ্ছে এই নদীটার নাম হচ্ছে ঠাকুরের নদী, আর একদম মোহনা, এটাও চলে গেছে ঠাকুরের নদীর একটা মোহনা। আর এই যে ঠাকুরের নদীর যে আসল রূপ শুরু হয়েছে, প্রবল ঢেউ, তার মধ্যে ভাই ভাই ওরা সব নেমে গেছে জাল নিয়ে। আর এবারে দেখুন, তো আমরা কিন্তু এতক্ষণ জাল ফেলছিলাম, তারপর আমরা জাল ফেলে দিয়ে ওখানে জালটা কিন্তু আমরা ফেলে যাচ্ছি কিন্তু ধূলিভাসানির জঙ্গলের দিকে। দেখো বাঘের জাল ঘেরা রয়েছে, দেখো। এ পাশেও জাল ঘেরা রয়েছে, দেখো। তো এখন কিন্তু আমরা ধূলিভাসানির একটা খাড়ির ভেতর প্রবেশ করেছি। আর আমার বাম দিকে দেখতে পাচ্ছেন ধূলিভাসানি 6, আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন ধূলিভাসানি 7। আর যেহেতু এখন জোয়ার, তাই অনেকটাই নিরাপদে রয়েছি, কারণ বনের জীবজন্তুরা বনের উঁচু জায়গা এবং শুকনো জায়গায় আশ্রয় নেয়। আর যখন এখানে ভাটার পর্ব শুরু হয়ে যাবে, যদি কোনো বন্য জীবজন্তু দেখতে পাই তাহলে আমরা অবশ্যই আপনাদের দেখাবো। তো আমরা বেশ কিছু সময় নৌকোতে অপেক্ষা করার পর যখন দেখলাম ভাটার পর্ব শুরু হয়ে গেছে, তখন আমরা খাড়ির ভেতরে নৌকো নিয়ে নিস্তবে চারিদিকে দেখতে লাগলাম, যদি কোনো বন্য জীবজন্তু দেখা পাওয়া যায়। আর এই যে খাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এই খাড়িতে অনেক জেলে ভাইদের প্রাণ গেছে এবং আহতও হয়েছে। আর বেশ কিছুদিন আগে এই আমাদের 2025 সালে মইপিটের একটি অল্প বয়সী দাদাভাই এখানে কাঁকড়া শিকার করতে এসেছিলেন, আর উনি কাঁকড়া শিকার করতে এসে প্রাণ হারিয়েছেন। এবং একজন মধ্যবয়স্ক কাকাবাবু এখানে কাঁকড়া ধরতে এসে উনিও বাঘের হাতে জখম হয়েছেন। তাহলে ভেবে দেখুন এই জঙ্গলটি কতটা ভয়ানক। তাই এখন দেখবেন জেলে ভাইদের দেখা যায় না এই সব জায়গায়। আর
যারা ইয়াং জেনারেশন মানে যারা পড়াশোনা করছে তারা তো জঙ্গলের দিকে আসতেই চায় না। আর যাদের পরিবারকেই বাঘে তাড়া করেছে বা আঘাত করেছে তারা তো শুনলাম নৌকো বিক্রি করে দিয়েছে। ওনারা আর এইসব সাইটে আসছেন না বা ওনাদের পরিবারে কেউ এইসব সাইটে আসতে ভয় পায়। আর এখন প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন। এখন সুন্দরবনের জেলে ভাইদের দেখা কিন্তু খুব টাফ ব্যাপার। যদিও দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষজনদের। আর আমি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের কথা বলছি, উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের কথাটা ঠিক বলতে পারছি না। আর এইগুলো কিন্তু পরে পরে কমে যাবে, কেননা প্রচুর জেলে ভাই আহত বা নিহত হচ্ছে। তার কারণে প্রচুর জেলে ভাইয়ের সংখ্যা কমে যাচ্ছে তাই। আর সুন্দরবনের দুটি বিভাগ, একটি টাইগার বিভাগ আর একটি বেঙ্গল বিভাগ। টাইগার বিভাগটি বলতে ক্যানিং সাইটের দিকে পড়ে আছে, আর মরিচঝাপির উত্তর চব্বিশ পরগনার ঝিঙ্গেখালি এই সাইটগুলোকে টাইগার বিভাগ বলা হয়। আর এইসব এলাকার বাঘ কী হয়, খুবই সিনিয়র হয়, মানে শিকারে খুব দক্ষ আর পারদর্শী হয়। মানে কাউকে যদি টার্গেট করে তাকে তাহলে শিকার করেই তারা ছাড়ে। আবার বেঙ্গল সাইডে কি হয়, বাঘ খুব মানুষজনদের থেকে আড়ালে থাকে, কেননা বেঙ্গল সাইডে যত সব বাঘ জঙ্গলগুলো রয়েছে ঘনবসতি এলাকায় বা বলতে পারেন লাগোয়া যেসব এলাকাগুলো রয়েছে ওই সব এলাকায় বাঘ জঙ্গলগুলো। তাই ঘনবসতি এলাকায় মেলা পার্বণ হোক, অনুষ্ঠান হোক, লাউড স্পিকার বাজছে আর মানুষের সমাগম করছে। আর একটা মানে গ্যাদারিং, এই কারণে বেঙ্গল সাইডে বাঘগুলো কিন্তু একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে। তাই বেঙ্গল সাইডের বাঘ কিন্তু এতটাও অ্যাগ্রেসিভ হয় না। তো যাই হোক, আমরা যেই নৌকোয় এসেছিলাম আমরা তাড়াতাড়ি করছি যে এই খাড়ি থেকে আমরা তাড়াতাড়ি বেরোবো, কেননা আমাদের ওখানে জাল পাতা রয়েছে। আর বেশি দেরি হলে জানি না জালটা আজ তো থাকবে না থাকবে না। আর পরবর্তী পর্বতে আপনাদের পুরোপুরি এক্সপ্লোর করে দেখাবো। আর যতটুকু যে আমি জানি বা শুনেছি সুন্দরবন সম্পর্কে ওইটুকু আমি আপনাদের গুছিয়ে বলার চেষ্টা করব। আর এতটুকু যে বললাম, যদি কোথাও ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমার ভুল তুলে ধরার জন্যে কমেন্ট বক্সে জানাবেন। কেউ খারাপ কমেন্ট করবেন না। তো যাই হোক, আজকের পর্ব এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বতে।